বন্ধুরা, ফোকাস পয়েন্টে সবাইকে ওয়েলকাম। আজকে ফোকাস পয়েন্টে আমরা যে জিনিসগুলো শিখব সেটা ভাইরাস। ভাইরাস কম বেশি সবাই নিচু ক্লাসে পড়েছি। আজকে যে জিনিসটা পড়াবো সেটা আমাদের পড়াটা হবে পুরোপুরি কম্পিটিটিভ ওরিয়েন্টেড, কারণ আমাদের বেশি কিছু পড়ে লাভ নেই, সেটুকুই পড়তে হবে যেটুকু আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য লাগবে। তার জন্য বেসিক একদম প্রথমে যেটা জানতে হবে ভাইরাস কি, এটা সবাই জানে কম বেশি। ভাইরাস হলো জীব এবং জ্বরের মধ্যবর্তী একটা পদার্থ। এবার জীব কখন ভাইরাস, জ্বর কখন ভাইরাস? যখন ভাইরাসটা কোনো পোষক কোষের বাইরে অবস্থিত, তাকে আমরা কি বলছি? জড় অবস্থা ভাইরাসের। কারণ কি? যখন কোনো ভাইরাস পোষক কোষের বাইরে অবস্থান করছে তখন সে সংখ্যা বৃদ্ধি করতে পারে না, এবং তার সাথে কি ভাইরাসকে সবসময় ক্রিস্টাল ফর্মে তৈরি করা যায়। ক্রিস্টাল ফর্ম কি? যেটা হচ্ছে আমাদের নুন, চিনি, এগুলো বিভিন্ন ক্রিস্টাল ফর্ম। ভাইরাসকে ক্রিস্টাল ফর্মে করা যাচ্ছে, তৈরি করা যাচ্ছে। এই জন্য ভাইরাসকে আমরা কি বলছি? জড় পদার্থ। কিন্তু এটা কোথায়? পোষক কোষের বাইরে। অর্থাৎ একটা ভাইরাস যদি আমার শরীরে প্রবেশ করে ঠিক তার আগের অবস্থায়, হয়তো ভাইরাসটা এই জায়গায় আছে, সেই অবস্থায় ভাইরাস কোনো জীবের মতো বৈশিষ্ট্য দেখাচ্ছে না, জ্বরের বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে। তার জন্য ভাইরাস কি? জড় পদার্থ। কিন্তু যখনই ভাইরাসটা আমার শরীরে ঢুকলো, ধরা যাক রাইনো ভাইরাস, আরো ভালোভাবে বললে করোনা ভাইরাস, এখন যেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে বাইরে। করোনা ভাইরাস যখনই আমার শরীরে আসছে, কোথায় লাগছে? আমার গলা দিয়ে, ট্র্যাকিয়া দিয়ে নামছে, ফুসফুসে আসছে। আলটিমেটলি কি হচ্ছে? যতক্ষণ করোনা ভাইরাস বাইরে ছিল ততক্ষণ কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে সক্ষম ছিল না। কিন্তু আমার শরীরে যখনই ঢুকছে, ধরুন একটাই করোনা ভাইরাস ঢুকেছে, সেটা আমার শরীরে কি করছে? একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ কি? এদের জনন হচ্ছে, মানে এরা সংখ্যা বৃদ্ধি করতে পারছে। কোথায়? সেটা পোষক কোষের ভিতরে। কিন্তু তার আগে অবধি একটা ভাইরাস একটাই ছিল, সে বাড়তে পারছিল না। এই জন্য ভাইরাস জীবজড়ের মধ্যবর্তী। এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল। এবার সেই পার্টগুলো পড়বো যেগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে সচরাচর। কি জিনিস? বোর্ডে একটা ছবি আঁকা আছে। এই ছবিটা কি? একটা ভাইরাসের। কি ভাইরাস? তার নাম, এই ভাইরাসটা আমাদের কাছে পরিচিত টিএমভি নামে। টিএমভি কি? টোবাকো মোজাইক ভাইরাস। অর্থাৎ টোবাকো গাছে, অর্থাৎ তামাক গাছে যে ভাইরাসটা আক্রমণ করে মোজাইক রোগ সৃষ্টি করে। মোজাইক রোগটা কি? যেখানে পাতায় কিছু ছোপ ছোপ দাগ হয়। যে ভাইরাসটা তৈরি করছে সেটার নাম হচ্ছে টিএমভি ভাইরাস। কেন টিএমভি ভাইরাসই আনলাম? কারণ এই স্ট্রাকচারটা থেকে আমরা সেই কোশ্চেনগুলো আলোচনা করতে পারবো যেগুলো আমাদের সচরাচর পরীক্ষায় এসে থাকে। তার জন্য শুরুতে আমাকে একটা বেসিক গঠন জানতে হবে ভাইরাসের। আচ্ছা, ভাইরাসের এই যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো কিরকম? এই যে অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলোর নাম কি? ক্যাপসুল লেয়ার। এই এক একটা জিনিসকে আমরা কি বলছি? ক্যাপসুল লেয়ার। এই ক্যাপসুল লেয়ার গুলো যখন একসাথে রয়েছে করে একটা কি চোঙের মতো গঠন তৈরি করেছে, এই গঠনটাকে আমরা বলি ক্যাপসিড। এবং উপরে একটা কি কুণ্ডলীর মতো অংশ দেখতে পাচ্ছি আমরা, সেই জিনিসটা কি? আরএনএ। আরএনএ সম্পর্কে কম বেশি সবাই একটু একটু জানি। আরএনএ অর্থাৎ
রাইবো নিউক্লিক অ্যাসিড। এছাড়াও ভাইরাসে আরএনএ ছাড়া কি থাকতে পারে? ডিএনএ থাকতে পারে। অর্থাৎ ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ একটা ভাইরাস থেকে আরেকটা ভাইরাস তৈরি হওয়ার জন্য যে জিনিসটা দায়ী সেটা আরএনএ এবং ডিএনএ, এই দুটোর মধ্যে একটা হতে পারে। এগুলো নিয়ে যখন আরএনএ ডিএনএ পড়াবো তখন ডিটেলসে আলোচনা করব। এই টিএমভি ভাইরাসের ক্ষেত্রে তাহলে জেনেটিক মেটেরিয়ালটা কি? আরএনএ। এবং এই আরএনএটার বৈশিষ্ট্য কি? সিঙ্গেল স্ট্র্যান্ডেড, অর্থাৎ একটাই আরএনএ আছে। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে কি দেখা যায়? দুটো আরএনএ আছে। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকতে পারে। সেগুলো নিয়ে পরে আসছে। আমরা যখন এই ভাইরাসটাকে নিয়ে আলোচনা করছি, এখান থেকে যে ফার্স্ট প্রশ্নটা আসে সেটা কি? একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাসের উদাহরণ দিয়ে 4টে অপশন থাকলো, সেখানে টিএমভি দিয়ে দিল অপশনে। তাহলে আমাদের উত্তর কি হবে? টিএমভি একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। একটা আরএনএ ভাইরাসের উদাহরণ আসতে পারে, সেটা কি? টিএমভি। এরপর আসতে পারে ভাইরাস তৈরির গঠনগত একককে কি বলা হয়? সেটা কি? ক্যাপসুল। এই ক্যাপসুল গুলো দিয়ে কি তৈরি হয়? ক্যাপসিড। আচ্ছা, প্রশ্ন আসতে পারে এবার, ক্যাপসিড কি বা ক্যাপসুলিয়ার কি? তাহলে কি ক্যাপসুলিয়ার কি? অপশনে থাকলো ভাইরাসের গঠনগত এবং কার্যগত একক। আচ্ছা, তার সাথে অপশনে দিয়ে দিল শৈবালের গঠনগত কার্যগত একক অথবা ফাঙ্গাসের গঠনগত ও কার্যগত একক। তাহলে আমার উত্তরটা কি হবে? ক্যাপসুলিয়ার ভাইরাসের গঠনগত এবং কার্যগত একক। এইবার আমাদের টিএমভি ভাইরাস সম্পর্কে একটা সম্যক ধারণা হলো এবং এই টিএমভির সাহায্যে আমরা ভাইরাসের জেনারেল পয়েন্টগুলো বুঝলাম। এরপর ভাইরাস সম্পর্কে যে শর্ট কোশ্চেনগুলো আসে সেগুলো দেখা যায়। প্রথমে আসছে কি? ভিরিয়ন। ভাইরাস কখনো একটা থাকে? একটা সংক্রমণ করলে কি আমরা ভাইরাল লোড কথাটা শুনেছি, অর্থাৎ কি যার শরীরে বেশি ভাইরাস ঢুকে যাবে তার সংক্রমণটা বেশি হবে। অর্থাৎ ভাইরাস একা হয়তো অতটা ক্ষতিকর নয়, কিন্তু সংক্রমণযোগ্য অবশ্যই। তাহলে কি হচ্ছে? সংক্রমণযোগ্য একক ভাইরাসকে আমরা কি বলছি? ভিরিয়ন। তাহলে প্রথম প্রশ্ন আসতে পারে কি? ভিরিয়ন। ভিরিয়ন কি? তাহলে ভিরিয়ন আমাদের কি? সংক্রমণযোগ্য একক ভাইরাস। তাহলে সংক্রমণযোগ্য একক ভাইরাসকে ভিরিয়ন বলছে। এরপর কি? ভাইরয়েড। ভাইরয়েড কাকে বলে? হয়তো এমন একটা ভাইরাস আছে যার ক্যাপসিডটা নেই। এর আগের যে স্ট্রাকচারটা পড়েছিলাম আর কি, এরকম গঠন ছিল। এইরকম যে গঠনটা ছিল, হয়তো কোনো ভাইরাসে এরকম গঠনটা নেই, কিন্তু সেটা ভাইরাস এবং কি তার কি থাকবে? নগ্ন একতন্ত্রী আরএনএ। নগ্ন একতন্ত্রী আরএনএ। অর্থাৎ কোন ভাইরাসের এই যে টিএমভি
কুরি ভাইরাসে আমরা উপরের পার্টটা এঁকেছিলাম, অর্থাৎ আরএনএটা, সেই আরএনএটা আছে, অথচ এই ক্যাপসিড অংশটা বা ক্যাপসোমিয়ার অংশটা নেই, তখন তাকে আমরা কি বলবো? ভাইডয়েড। এই জিনিসটাকে ভাইডয়েড। তাহলে প্রশ্ন আসতে পারে ভিরিয়ন কি? অপশনে যেটা থাকবে তার মধ্যে থেকে সংক্রমণযোগ্য একক ভাইরাসকে ভিরিয়ন বলে। এরপর কি নগ্ন একতন্ত্রী আরএনএ কে কি বলা হয়? ভাইরয়েড বলা হয়। তারপর কি আসছে? আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা রেলের পরীক্ষায় খুব দেখা যায়, শুধু রেল বলে না, বিভিন্ন এসএসসি পরীক্ষায় এই কোশ্চেনটা মাঝে মধ্যেই পাওয়া যায়। কি সেটা? প্রায়ন। প্রায়ন হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রোটিন। সেই প্রোটিনটা বিশেষত্ব কি? বিভিন্ন রোগ তৈরি করতে পারে, অথচ তার মধ্যে কিন্তু ক্যাপসোমিয়ার নেই, ক্যাপসিড নেই, কোন নিউক্লিক অ্যাসিড নেই, অর্থাৎ ডিএনএ বা আরএনএ কিছু নেই, শুধুমাত্র প্রোটিন আছে। প্রায়ন ইকুয়ালস টু প্রোটিন। এই প্রোটিনটার বৈশিষ্ট্য কি? এটা সংক্রমণযোগ্য, অর্থাৎ কোন প্রাণীর দেহে এই প্রোটিনটা যদি আসে তবে শরীরে রোগ দেখা যায়। যেমন গরুর ক্ষেত্রে কিছু দেখা যায়, গরুর ক্ষেত্রে প্রায়নের সংক্রমণ দেখা যায়। এছাড়াও কি মানুষের মাংসে প্রায়ন দেখা যায়, মানুষের মাংস খাওয়া হলে কি মানুষ প্রায়ন দ্বারা ইনফেক্টেড হতে পারে। এরপর আসছি এনভেলপ। এনভেলপটা কি জিনিস? আমরা পড়লাম টিএমভি স্ট্রাকচার যখন পড়েছিলাম, সেখানে কি পড়েছিলাম? ক্যাপসিড, ক্যাপসোমিয়ার। এটা জেনারেল গঠন। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এর বাইরেও একটা আবরণ থাকে, যেটাকে আমরা কি বলি? এনভেলপ বলি। এবং এনভেলপটা কি দিয়ে তৈরি হয়? প্রোটিন, শর্করা, এই জাতীয় জিনিস দিয়ে কি হয়? এনভেলপ তৈরি হয়। এর আগে আমরা পড়েছিলাম এই যে স্ট্রাকচারটা, সেটা কি ছিল? আরএনএ ছিল, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। তার একটা সুন্দর নাম আছে আমাদের। কি নাম তার? নিউক্লিয়েড। এই জিনিসটাকে, যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএটা থাকে, তার নাম নিউক্লিয়েড। আচ্ছা, ক্যাপসিডের একককে ক্যাপসুমিয়ার বলা হয়। তাহলে এনভেলপেরও তো নিশ্চয়ই কোনো একক আছে। ধরা যাক এমন একটা ভাইরাস যার এখানে এই পার্টটাকে আমি ক্যাপসোমিয়ার বলছি, এগুলো এক একটা ক্যাপসোমিয়ার। এর বাইরে হয়তো এনভেলপ আছে, এর বাইরে এনভেলপ আছে। তাহলে এই এনভেলপটাও নিশ্চয়ই কিছু দিয়ে তৈরি। কি জিনিস দিয়ে তৈরি? এই এনভেলপটা যে জিনিস দিয়ে তৈরি তার নাম হচ্ছে পেলপ্রোমিয়ার। তাহলে কি হলো? ক্যাপসিডের একককে ক্যাপসোমিয়ার বলবো, এবং বাইরের যে এনভেলপ আছে তার একককে কি বলবো? পেলপ্রোমিয়ার। এরপর আছে স্পাইক। আমরা যে টিএমভি এঁকেছিলাম তাতে স্পাইক বলে কোনো জিনিস দেখা যায় না, কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যাদের ক্ষেত্রে স্পাইক দেখা যায়। এবার এখান থেকে প্রশ্ন কি আসে? স্পাইক দেখা যায় এমন একটা ভাইরাসের নাম করো। কি ভাইরাস সেটা? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আমাদের
স্পাইক দেখা যায়। স্পাইক কোথায় দেখা যায়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। আচ্ছা, এই স্পাইকটা দেখতে কেমন হয়? কারণ কি, আমরা যদি মুখস্থ করি স্পাইক কোথায় দেখা যায়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। একদম কমন মেথড, মুখস্থ করে গেলাম, কালকে গিয়ে আবার ভুলে গেলাম। কিন্তু তার সাথে যদি আমরা ছবিটা দেখি আমাদের মাথায় আরো ভালোভাবে থাকবে। কিরকম হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা? এরকম গোল একটা স্ট্রাকচার থাকে। এটাকে যদি আমি মাঝখান থেকে কেটে ফেলি, এরকম একটা গঠন আছে। ধরা যাক এটা কেটে তরমুজের মতো কেটে বার করে নিয়েছি, তাহলে এই জায়গায় আমার কি থাকে? নিউক্লিক অ্যাসিডটা থাকে। এরপর কি থাকে? যখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের গঠন পড়াবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। এখন জাস্ট স্পাইকের উদাহরণ দেওয়ার জন্য বলে দিচ্ছি কিরকম স্পাইকটা থাকে। কিছু কিছু স্পাইক এরকম থাকে, আর কিছু স্পাইক থাকে এরকম। ঠিক আছে, তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে এরকম দেখা যায়। এটা দেখে খুব পরিচিত একটা ছবির কথা নিশ্চয়ই মনে পড়ছে, করোনা ভাইরাস। করোনা ভাইরাসেও ঠিক এরকম স্পাইক দেখা যায়। তাহলে একটা স্পাইক যুক্ত ভাইরাসের উদাহরণ অপশনে যদি করোনা ভাইরাস থাকে এবং টিএমভি ভাইরাস থাকে এবং আরো আনুষঙ্গিক কিছু ভাইরাস থাকে, তাহলে আমার উত্তর কি হবে? একটা স্পাইক যুক্ত ভাইরাসকে করোনা ভাইরাস। আবার কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও হতে পারে। এরপর আসছে লাইপো ভাইরাস। লাইপো শুনলেই একটা কথা আমাদের মনে রাখতে হবে, লাইপো ভাইরাস কথার অর্থ কি? লাইপো শুনলে যে জিনিসটা মাথায় আসে সবার আগে কি? লিপিড লিপিড ভাব। এর আগে ক্যাপসিডের বাইরে কি পড়িয়েছি? আবরণ থাকে। অর্থাৎ যে সমস্ত ভাইরাসের ক্যাপসিডের বাইরে আবরণ থাকে সেই সমস্ত ভাইরাসকে কি বলবো আমরা? লাইপো ভাইরাস। আবার সেই আবরণের একটা নাম বলেছি, কি নাম বলেছি? এনভেলপ। তাহলে এনভেলপ যুক্ত ভাইরাসদের কি বলা হয়? কোশ্চেন আসতে পারে। উত্তর কি হবে তাহলে? এনভেলপ যুক্ত ভাইরাসের নাম হচ্ছে লাইপো ভাইরাস, যাদের কি আছে? এনভেলপ আছে। এরপর নগ্ন ভাইরাস বা নুড ভাইরাস কাকে বলে? নগ্ন কাকে বলে? জামা কাপড় নেই তাদের নগ্ন বলা হয়। তাহলে যে ভাইরাসের কি আছে? এই এনভেলপটা নেই, তাদেরই নগ্ন ভাইরাস বলবো। এরপর কি? রাইবো ভাইরাস। রাইবো ভাইরাস তাহলে কাদের বলবো? রাইবো ভাইরাস বললেই একটা জিনিস হঠাৎ করে মাথায় আসছে, একটু আগে যেটা বললাম, রাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ রাইবো ভাইরাস বললেই আমার রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএর কথা মনে পড়বে। তাহলে আরএনএ যুক্ত যে ভাইরাসই থাকবে তাকে আমরা কি বলবো? রাইবো ভাইরাস। তাহলে কি হচ্ছে? আরএনএ যুক্ত ভাইরাস। আচ্ছা, যদি এখানে রাইবো ভাইরাসের জায়গায় আমি বলি ডি অক্সিরাইবো ভাইরাস, শুধু রাইবো ভাইরাসের সাথে আমি কি অ্যাড করে দিচ্ছি? ডি অক্সি। অর্থাৎ রাইবো ভাইরাসে কি ছিল? আরএনএ ছিল। তাহলে ডিঅক্সি রাইবো ভাইরাসে কি থাকবে?
ডিএনএ থাকবে, কারণ ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ। তাহলে কি হচ্ছে, ডিঅক্সি রাইবোভাইরাসের মধ্যে কি থাকছে? ডিএনএ থাকছে, আরএনএ থাকছে না, সে জায়গায় থাকছে ডিএনএ। তাহলে প্রশ্ন আসতে পারে ডিএনএ যুক্ত ভাইরাসকে কি বলা হয়? ডিঅক্সি রাইবোভাইরাস। এরপর আজকে লাস্ট যে কোশ্চেনটা, অনকোজেনিক ভাইরাস। এই প্রশ্নটা থেকে আরো অনেকগুলো কোশ্চেন বেরোতে পারে। অনকোজেনিক ভাইরাস অনকোজেনিক ভাইরাস কোন ভাইরাসকে বলা হবে? এতক্ষণ আমরা যে ভাইরাসের শ্রেণীবিভাগটা পড়ছিলাম সেটা কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল? যে ভাইরাসটা কি দিয়ে তৈরি, এটাই মেন জিনিস ছিল। এরপর ভাইরাসকে আমরা ভাগ করেছি কিসের ভিত্তিতে? ভাইরাসের কাজের ভিত্তিতে, কিভাবে ভাইরাসটা কাজ করছে। অনকোজেনিক ভাইরাস, অঙ্ক জিনিসটা যখনই আসবে এক্সামে বায়োলজিক্যাল টার্মে, এই অঙ্ক কথাটার অর্থ হচ্ছে ক্যান্সার রিলেটেড জিনিস। অঙ্ক অঙ্ক কথার অর্থ তাহলে কি? ক্যান্সার সম্পর্কিত। তাহলে অনকোজেনিক ভাইরাস শুনে বোঝা যাচ্ছে যে ভাইরাসের জন্য ক্যান্সার তৈরি হতে পারে, সেই ভাইরাসকে আমরা কি বলবো? অনকোজেনিক ভাইরাস। আচ্ছা, এই অঙ্ক শব্দের অর্থ কি বললাম আমি? ক্যান্সার সম্পর্কিত। তাহলে আসতে পারে প্রশ্ন যেটা সচরাচর এসে থাকে, অনকোলজিস্ট। তাহলে অনকোলজিস্ট কাদের বলবো? যারা ক্যান্সার সম্পর্কিত চিকিৎসা করে, তাদের আমরা বলবো অনকোলজিস্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি? অনকোজিন। আমাদের শরীরে প্রত্যেকেরই জিন আছে। যখন ডিএনএ চ্যাপ্টার পড়াবো জিন সম্পর্কে ডিটেলস আলোচনা করব, কিন্তু যেহেতু আজকে অঙ্ক কথাটা হলো তার জন্য অঙ্কোজিনটাও একটু বলে রাখছি। অঙ্কোজিন হচ্ছে আমাদের শরীরে জিন থাকে বিভিন্ন। জিনগুলো কি? আমি লম্বা হব না মোটা, বেটে হব, মোটা হব না রোগা হব, চুল কালো হবে না অন্য কালার হবে, এগুলো সবই কি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমাদের শরীরের যে জিনটা ক্যান্সার তৈরি করতে পারে তাকে আমরা কি বলবো? অনকোজিন। ঠিক আছে, তাহলে ভাইরাসের মোটামুটি শ্রেণীবিভাগ যেখানে হলো, নেক্সট দিন সুন্দর করে একটা চার্ট দেওয়া হবে পুরোপুরি সমস্ত ভাইরাসের শ্রেণীবিভাগটা হয়ে যাওয়ার পর। আজকের মতো এইটুকুই। আজকে লাস্ট আমরা কি বললাম? অনকোজেনিক ভাইরাস, এবং সেটা ডিভিশনটা কিসের উপর এলো? ভাইরাসটা কিভাবে কাজ করছে তার উপর। এছাড়াও বিভিন্ন ভাইরাস বিভিন্ন জায়গায় আক্রমণ করে, সেই নাম অনুযায়ী কিছু ভাইরাস আছে যারা ছত্রাককে আক্রমণ করে, যারা শৈবালকে আক্রমণ করে, এর উপর বিভিন্ন ভাইরাসের নামকরণ করা হয়েছে। সেগুলো আমরা পরের ক্লাসে পড়বো। আজকের জন্য এটুকুই থাকলো। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আরো কি কি টপিক তোমরা পড়তে চাও সেটাও কমেন্টে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক একটা চাই। থ্যাংক ইউ।